আমি দর্শকদের মনে করাবো, সালটা ছিল 2019। এই এনআরএস হাসপাতালে চিকিৎসক ছিলেন পরিবহ মুখোপাধ্যায়। একটা ইট ভুল চিকিৎসার অভিযোগে বা চিকিৎসায় গাফিলতির অভিযোগে রীতিমতন তাণ্ডব চলেছিল। সেই একটা ইটের টুকরো পরিবহ মুখোপাধ্যায়ের মাথায় এসেছিল, খুঁড়ির একটা অংশ ভেতরের দিকে ঢুকে গেছিল। তখনও এই এনআরএসে কর্মবিরতির ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই 2019 সালে নবান্নে 31 জন চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেছিলেন। দীর্ঘ সেই বৈঠক চলেছিল, যাবতীয় নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু বৈশ্বনাথদা, বাস্তবে যে কিছুই হয়নি, গতকালকের ঘটনাটা চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিচ্ছে। আপনি প্রথমত তো দুটো বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলেন, যে আরজি করে একটা লিফটে অ্যাক্সিডেন্টে একজনের মৃত্যু হয়েছে, যে দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটেছে সেই বিষয়ে সেটাতে সেকেন্ড আর একটা বললেন যে একজন শৌচাগারে যেতে গিয়ে ট্রমা সেন্টারে শৌচাগারের তালাচাবি দেওয়া ছিল, তাকে বাইরে নিয়ে যেতে গিয়ে তার মৃত্যু হয়েছে। দুটোই খুব আনফর্চুনেট ঘটনা ঘটেছে। তো আমি এইটাই বলবো যে এই যে ন্যাশনাল মেডিকেল কলেজ বা এনআরএসে যে দেখাচ্ছেন আপনারা, এই ঘটনাটা কিন্তু মানে একটা পার্টিকুলার একটা ঘটনা, যেখানে ন্যাশনাল মেডিকেল কলেজ নেই, এটা এনআরএস এর ছবি। এনআরএস আমি বলছি, এনআরএস এর যে ছবিটা দেখাচ্ছেন সেটা পার্টিকুলার একটা ঘটনা, যেখানে একটা বাচ্চার কয়েন খেয়ে ফেলেছিল, যাতে ওর পাড়ার লোক বা বাড়ির লোক বা আত্মীয়রা হাসপাতালে গেছিল, তাদের মনে হয়েছে যে এই ট্রিটমেন্টটা এক্ষুনি শুরু করতে হবে। ডাক্তাররা বলেছিলেন যেটা এখন শুরু করা যাবে না, কারণ খাদ্যনালী আর শ্বাসনালীর একটা প্রবলেম আছে, সেটা আমরা বুঝলাম। এবার এখানে তারা উত্তেজিত হয়ে গেছিলো, একটা গণ্ডগোল করেছে এবং পুলিশ তাদের বিরুদ্ধে অ্যাকশান নেবে এবং সেটা সেই ব্যবস্থা নেওয়া হবে। আমরা বহু বছর ধরে পলিটিক্যাল লাইফ বা এই পাবলিক লাইফে আছি। এই হাসপাতালে রুগীদের সাথে ডাক্তারবাবুদের যে এই যে বচসা বা ঝগড়াঝাটি মারামারি, এটা কোনো মানে নতুন কিছু না। এখন এটাকে যতটা রেস্ট্রেন করার চেষ্টা করা হচ্ছে এবং পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, সিকিউরিটি বসানো হয়েছে যাতে এই ধরনের ইনসিডেন্ট এখানে না হয়। এরা ওপরে উঠে গেল কিভাবে? নিরাপত্তা ব্যবস্থা কোথায় ছিল? পুলিশের সেখানে থাকার কথা, পুলিশ কোথায় ছিল? নইলে একদল লোক তারা ওপরে উঠে গিয়ে একজন অন ডিউটি পিজিটিকে এভাবে হেকল করতে পারে? নিরাপত্তা রক্ষী পর্যন্ত আক্রান্ত হয়েছেন এবং সেটার জন্যই তো ব্যবস্থা নেওয়া হবে। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, একটা বাচ্চাকে পেশেন্ট আর ডাক্তারবাবু মনে করছেন যে এই মুহূর্তে তাকে অপারেশন করার দরকার নেই, অথচ যারা মেডিকেল সায়েন্সটা বোঝে না তারা বলছে এক্ষুনি অপারেশন করতে হবে। এটা করতে গিয়ে তারা যেটা করেছেন তাতে নিশ্চয়ই যে প্রশাসন তার ব্যবস্থা নেবে। যারা হাসপাতালে ঢুকে নিরাপত্তা রক্ষীর ওপর আক্রমণ করেছেন বা নার্স বা ডাক্তারদের সঙ্গে বিরূপ আচরণ করেছেন, যেটা বারবার করে বলছেন, বিষয়টা নতুন নয়, একদমই নতুন নয়, বিষয়টা পুরনো, এবং পুরনো বলেই তো বিষয়টাতে আরো বেশি করে নজর দেওয়া প্রয়োজন, যে যাতে ডাক্তারদের নিরাপত্তাটা বজায় রাখে, ডাক্তারদের সুরক্ষাটা বজায় থাকে। আমি এখানেই অভ্রর কাছে আসবো। অভ্র, অবশ্যই চিকিৎসার জনিত যদি কোনো গাফিলতি হয়ে থাকে, সেখানে যদি কোনো চিকিৎসক জড়িত থাকেন, অভিযোগ থাকে, সেক্ষেত্রে চিকিৎসকদের দায় নিতে হবে। কিন্তু যেখানে চিকিৎসকরা কোনো জড়িত নয়, সেখানে যদি কোনো রকম কোনো সমস্যা হয়, সেখানে এরকম বাইরের মানুষ উঠে যাবে, হসপিটালে ঢুকে যাবে, জুনিয়র চিকিৎসকদের ওপর একেবারে আক্রমণ হবে, কোনো নিরাপত্তা থাকবে না। দেখুন, তৃণমূল সরকারের প্রতিনিধি বৈশ্বনাথ চট্টোপাধ্যায় খাঁটি কথাটা তো বলেই ফেললেন। উনি কি বললেন? হাসপাতালে মারামারি নতুন কিছু না, আগেও হাসপাতালে মারামারি হতো, তাই এখন হাসপাতালে মারামারি হবে, এই নিয়ে আলোচনা করার কি আছে? পরিস্থিতির কোনো বদল হবে না। মানে 15 বছর হয়ে গেল তৃণমূল সরকারে আছে, তারপরে হাসপাতালে মারামারি হবে, এটা হচ্ছে ইউনিফর্ম। কয়েকটা খুব গুরুত্বপূর্ণ দিক আছে। প্রথমত, এই সাধারণ মানুষের মধ্যে এই রিয়াকশনটা আসছে কেন আসছে বলুন তো? কারণ সাধারণ মানুষ ভরসা রাখতে পারছে না সরকারি স্বাস্থ্য ব্যবস্থার ওপরে। এত উদাহরণ রয়েছে যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো এত খারাপ যে সাধারণ মানুষ ওই ভরসাটা রাখতে পারছেন না, তাই তারা এরকমভাবে রিয়াক্ট করে ফেলছেন। আর দ্বিতীয়ত, আরজি করের পরেও একাধিক সুপ্রিম কোর্টের গাইডলাইন ছিল ডাক্তারদের সিকিউরিটির জন্য। যেহেতু হাসপাতালগুলোতে মারামারি হওয়া নতুন কোনো ব্যাপার না বলে তৃণমূল মনে করে, সেই কারণে ওই ধরনের যে গাইডলাইনগুলো সুপ্রিম কোর্ট দিয়েছিল না, সেগুলো এরা মুড়ির ঠোঙা বানিয়ে রেখে দিয়েছে, ওগুলো মানার প্রয়োজন মনে হয়নি। আর বিশ্বনাথ স্যার খুব দামি কথা বলেছেন। বিশ্বনাথ স্যার বলেছেন যে হ্যাঁ, ওনার মানে কথার ফাঁকে রয়ে গেছে যে সরকারি দল যা যেরকমভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা চালাচ্ছে তার থেকে আসার কিছু নেই, কিন্তু যত দায়িত্ব বিরোধী। বিশ্বনাথ স্যার শুনতে পাননি যে আমরা কতবার রাস্তায় নেমেছি, আমরা কতবার এই নিয়ে বারবার আন্দোলন করেছি, এই নিয়ে বক্তব্য রেখেছি, কিন্তু সব প্রত্যাশা যদি বিরোধীদের থেকেই হয়, যদি ভারতীয় জনতা পার্টির থেকেই হয়, তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার আসলে আমরা বলছি আমূল পরিবর্তন হবে স্বাস্থ্য ব্যবস্থার এবং স্বাস্থ্য ক্ষেত্রে।
কারণ এই সরকার দেখিয়ে দিয়েছে গত 15 বছরে যা ছিল অবস্থা আরো দুর্বিষহ হয়েছে। আর হাসপাতালে কোট অ্যান্ড কোট মারামারি তো নতুন কিছু না, মারামারি তো হবেই, কারণ এরা এটাকেই স্ট্যান্ডার্ড মনে একটা করে। জায়গায় বলছে যে সাধারণ মানুষ তারা ভরসা রাখতে পারছেন না সরকারি হাসপাতালের উপরে। বিশ্বজিৎ সামন্তর পরিবার তারা কিন্তু ভরসাটা রেখেছিলেন বলেই সুস্থ করার জন্য বিশ্বজিৎ সামন্তকে তার স্ত্রী এবং তার পুত্র আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছিলেন। কিন্তু তারপর টয়লেট বন্ধ থাকায় সুলভ শৌচালয়ে হাঁটিয়ে নিয়ে যেতে হয় ওই অসুস্থ প্রৌঢ়কে, আর তারপরই মৃত্যু হয়েছে তার। আর পুরোটার জন্য এই হাসপাতালের আরজিকর মেডিকেল কলেজের গাফিলতি এবং তাদের পরিকাঠামোগত অভাবকেই দায়ী করেছেন বিশ্বজিৎ সামন্তর পরিবার। দেখুন, শুক্রবারের পর সোমবার মাত্র 72 ঘন্টার ফারাক, তার মধ্যে আরো একটা মৃত্যু। আবার সেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, সেই ট্রমা সেন্টার। লিফট বিপর্যয়ে অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ক্ষত এখনো দগদগে। এরই মধ্যে সোমবার সকালে আরজিকর হাসপাতালে চিকিৎসা করাতে এসে প্রাণ গেল প্রৌঢ়ের। মৃত বিশ্বজিৎ সামন্ত উত্তর 24 পরগনার বিশরপাড়ার বাসিন্দা। কাকে ভরসা করব আমরা তো অসহায় গরিব মানুষ। এদিন ভোর 4টে নাগাদ বুকে ব্যথা শ্বাসকষ্ট নিয়ে প্রৌঢ়কে আরজিকর হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন। পরিবার সূত্রে খবর, ট্রমা সেন্টারে প্রাথমিক চিকিৎসার পর ওই ব্যক্তি শৌচাগারে যেতে চান। অভিযোগ, গুরুতর অসুস্থ রোগীকে হাসপাতালের গেটের পাশে থাকা সুলভ শৌচালয়ে নিয়ে যেতে বলেন চিকিৎসকরা। পরিবারের দাবি, ট্রমা সেন্টার থেকে 50 মিটার দূরত্বে হেঁটে যেতে গিয়ে অচৈতন্য হয়ে পড়েন প্রৌঢ়। নাকি মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ওখানে যাওয়ার পর বাবা বডি ছেড়ে দিয়েছিল পুরোপুরি আমার ওপরে, তো ধরে রেখেছিলাম। তারপরে বুঝতে পারছিলাম যে কিছু একটা, আশেপাশে লোকজন যারা ছিল তাদেরকে ডাকলাম, সাহায্য দাদাও ছিল আমার। তো আসার পর ওখান থেকে ট্রলি নিয়ে দেন এখানেতে নিয়ে রেড জোনেতে ডাক্তাররা নিয়ে গেল ভেতরে জানানোর পর। মানে এখানে আসার পর কি মৃত বলে ঘোষণা করেন? পরিবারের যেটা অভিযোগ যে এখানে আনার পর তিনি অসুস্থ বোধ করেন আরও বেশি করে, এবং তারপরে তার শৌচালয় যাওয়ার প্রয়োজন হয়। ঠিক এই যে ট্রমা কেয়ার বিল্ডিং রয়েছে তার ঠিক গ্রাউন্ড ফ্লোরে তিনি বেশ কিছুক্ষণ বসেছিলেন, এবং তারপরে তিনি এখান থেকে তাকে পাঠানো হয়েছিল সুলভ শৌচালয়তে, যা একেবারে মেন গেটের পাশে রয়েছে। সেখানে তিনি অসুস্থ হয়ে যান এবং পরবর্তীকালে তাকে ট্রমা কেয়ারে নিয়ে আসলে তার মৃত্যু হয়। একটা সিআইপি পুলিশ গেটের সামনে দাঁড়িয়ে আছে, আমি ওপরে দোতলা দিয়ে জানলা দিয়ে বলছি, স্যার একটু আসুন না, একটু আমাদের পেশেন্টটাকে ধরুন না। পাবলিক ধরছে, উনি বলে নিচয় নিয়ে আসুন, উঠতে আমার ছেলে টলি আনছে, স্যার একটু তুলে দিন। পুলিশটা কিছুতেই, সিআইপি পুলিশটা কিছুতেই হাত দিল না। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে টালা থানা। কিন্তু কেন এমন ঘটনা? একজন অসুস্থ মানুষকে কেন যেতে হবে সুলভ শৌচালয়ে? কেন ট্রমা সেন্টারের মতো এত গুরুত্বপূর্ণ একটি জায়গায় রোগীর ব্যবহারের জন্য যথেষ্ট শৌচাগারের ব্যবস্থা থাকবে না? এই মৃত্যুর দায় কার? সুকান্ত মুখোপাধ্যায়, আবির দত্ত, ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।